ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্টিং পরস্পর তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আনছে। আশা করি সেই ভিডিওগুলো দেখে তোমাদের পড়তে অনেকগুলো সুবিধা হচ্ছে। আজকে আমরা অপারেটিং সিস্টেমের মূলত শেষ দিকে চলে এসেছি। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো মেমরি ম্যানেজমেন্ট। এখন এটা একটা বড় অপারেটিং সিস্টেম, সব কিছুই তো ম্যানেজ করে, তাহলে এটা একটা বড় পার্ট। কারণ আমরা দেখেছি প্রসেস এক্সিকিউশনের জন্য যেটা মেনলি দরকার সেটা হচ্ছে মেমরি, আর এই মেমরিটাকে কি করে ম্যানেজ করে এবং সেটাই কিন্তু আমাদের দেখার। এখন মেমরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রয়োজনটা কেন হয়, প্রথমে আমরা দেখি আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেগুলো একটা স্ট্যাটিক এন্টিটি, কিন্তু যখন সেই প্রোগ্রামটা এক্সিকিউট করে সেটা কিন্তু একটা অ্যাক্টিভ এন্টিটি। তাহলে প্রোগ্রাম যখন আমরা লিখছি সেই প্রোগ্রামগুলো হার্ড ডিস্কে স্টোর থাকছে, কিন্তু প্রোগ্রামটা যখন এক্সিকিউট করছে সেটা কিন্তু মেন মেমরিতে তাকে জায়গা নিতে হচ্ছে, তবেই সে এক্সিকিউট করছে। অর্থাৎ যখন আমার প্রোগ্রাম লিখছি তখন প্রোগ্রাম লেখার সময় আমার প্রোগ্রামের পাশে কিছু নাম্বার থাকে, যে নাম্বারটাকে বলা হয় সে আমার এটা একটা প্রোগ্রাম ফাইল। তাহলে এখানে আমি যখন কোড লিখছি 1 2 3 4 এরমভাবে কিছু নাম্বার থাকে, তাহলে এইগুলোকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। এখন এই প্রোগ্রামগুলো যখন আমি লিখি সেই প্রোগ্রামগুলো ততক্ষণ এক্সিকিউট করবে না যতক্ষণ পর্যন্ত না সেটা মেন মেমরিতে এসে জায়গা পাবে বা র্যামে এসে জায়গা পাবে। তাহলে সেই প্রোগ্রামগুলোকে মেন মেমরিতে অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস থেকে অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস র্যামের মধ্যে আমার কিন্তু মেমরিতে এরকম অ্যাড্রেস করা থাকে লিনিয়ারভাবে, সেই অ্যাড্রেসগুলোতে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। অর্থাৎ মেন মেমরি থেকে যখন এই ফিজিক্যাল মেমরি বা র্যামে এসে ম্যাপ হবে তখন সেটাকে বলা হয় যে লজিক্যাল অ্যাড্রেস থেকে প্রোগ্রামগুলো ফিজিক্যাল অ্যাড্রেসে এসে ম্যাপ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমার ডেটাগুলো আগে ফিজিক্যাল মেমরিতে উঠছে, তারপর এক্সিকিউশনটা কিন্তু এই মেন মেমরি থেকে হচ্ছে। এক্সিকিউশন কিন্তু হার্ড ডিস্ক বা মেশিনের অন্য কোনো জায়গা থেকে হয় না, মূলত র্যাম থেকেই হয়। তাই জন্য যে কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য র্যামে নিয়ে আসাটা খুব জরুরি। ওই জন্য র্যামটাকে বলা হয় প্রাইমারি মেমরি। এখন এই মেমরিতে ম্যাপ করতে গেলে এখন দেখো সে অর্থে দেখতে গেলে আমার হার্ড ডিস্কের সাইজ হিউজ, 1 TB 2 TB বিশাল হার্ড ডিস্ক, কিন্তু সেই তুলনায় র্যাম হচ্ছে একটা ছোট জায়গা, 8 GB 16 GB এরকম ধরনের কিন্তু র্যাম হয়। তাহলে সেক্ষেত্রে সেই স্পেসটা একটা অসংকুলিত স্পেস, অর্থাৎ তুলনামূলকভাবে আমার অনেক ডেটা আমার অনেক হার্ড ডিস্কের মধ্যে অনেক কিছু আছে, তাহলে সব কিছুকে আমরা র্যামে আনবো না। এই যে কোনটাকে র্যামে আনবো কোনটাকে র্যামে আনবো না এইটাকে ম্যানেজ করাটাই হচ্ছে গিয়ে কিন্তু মেমরি ম্যানেজমেন্টের মূল কাজ বলতে পারো। তাহলে এখানে যদি আমি দেখি যে আমি মেমরিগুলোকে অনেকগুলো পার্টে যদি ভাগ করি, অর্থাৎ মেমরিকে অনেকগুলো পার্টে ভাগ করা মানে যে মেমরির মধ্যে অনেকগুলো কিন্তু পার্টিশন তৈরি করি। অর্থাৎ উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য যদি আমি দেখি যে নর্মাল মেমরিতে কোনো প্রসেসকে অ্যালোকেট করা, মেমরিতে প্রথমেই সবার ওপরে থাকে ওএস, তাহলে এটা আমার টোটাল অ্যাভেলেবেল মেমরি, এখানে আমার একটা প্রসেস এসে অ্যালোকেট হলো। এবার আমি বলছি যে সাপোজ আমার কাছে ধরে নাও অনেকগুলো প্রসেস আছে, প্রসেস P1 P2 P3 P4। এবার আমার কাছে সে এটা 200 KB একটা প্রসেস আছে, এটা 300 KB প্রসেস আছে, এটা 400 KB প্রসেস আছে, এটা 100 KB প্রসেস আছে। তাহলে আমার কাছে ডিফারেন্ট সাইজের প্রসেস আছে, কিন্তু আমি যখন একটা প্রসেসকে মেন মেমরিতে নিয়ে এলাম সেটাই আমার কাছে 1000 KB একটা স্পেস আছে। তাহলে এখানে আমার প্রসেস P1 যখন এলো সে 200 KB জায়গা নিল, তাহলে আমার তো এখানে 800 KB জায়গা পড়ে থাকলো। এখন যখন আমার সিস্টেমের মধ্যে যদি এরকম হয় যে একটাই প্রসেস এট টাইম আসবে, তাহলে বাকি প্রসেসগুলো ওয়েট করে থাকবে এবং 800 KB জায়গা ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও আমি অন্য কোনো প্রসেসগুলোকে কিন্তু ইউজ করতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমার যেটা মূলত দরকার সেটা হচ্ছে গিয়ে এই মেমরিটাকে পার্টিশন করা। তাহলে আমার যে প্রসেসগুলো P1 ছাড়া বাকি যাদের এক্সিকিউট করার পসিবিলিটিস আছে তাদেরকে এক্সিকিউট করার সুযোগ করে দেওয়া। তাহলে এটা করতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে মেমরিগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করে দিলে তাহলে একটা প্রসেস যেখানে থাকবে অন্য প্রসেসটা অন্য পার্টিশনে থাকতে পারবে। তার জন্য আমার দরকার হচ্ছে যে পার্টিশনের। এখন পার্টিশন যদি আমি দেখি তাহলে সে অর্থে দেখতে গেলে
পার্টিশন কিন্তু আমার দু ধরনের হয়, একটাকে বলে ফিক্সড ইকুয়াল সাইজ পার্টিশন, একটাকে বলে ভ্যারিয়েবল পার্টিশন। এখন ইকুয়াল সাইজ পার্টিশনে কি বলছে, বলছে আমার কাছে সে সাপোজ ধরে নাও প্রসেস আছে P1 আর এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে আমার কাছে প্রসেস আর এটা হচ্ছে সাইজ অফ দ্য প্রসেস। সাপোজ সাইজ হচ্ছে গিয়ে সে সাইজ ইন কেবি, আমি বারবার কেবি লিখবো না, সাইজ ইন কেবি, এখানে 200 কেবি আছে। সে P2 এটা 500 কেবি আছে, সে P3 এটা 300 কেবি আছে, সে P4 এটা আমার কাছে 400 কেবি আছে, সে P5 আমার কাছে 100 কেবি আছে। নাও আমি বললাম যে আমার মেমরি, এটা যেটা মেমরি আছে সেই মেমরিটাতে আমি অনেকগুলো পার্টিশন করেছি। একদম ওপরে থাকছে ওএস বা এখানে থাকে ওভারলে ড্রাইভার যারা মেমরিটাকে পার্টিশন করে। এখন বলছে ফিক্সড ইকুয়াল সাইজ পার্টিশন, অর্থাৎ আমার সবকটা মেমরি, আমার এই যে মেমরিটা আছে এই মেমরিটার কাছে আমার 1200 স্পেস আছে। তাহলে 1200 কেবি যদি স্পেস থাকে তাহলে আমি এখানে মূলত 3টে পার্টিশন করলাম, একটা দুটো তিনটে, প্রতিটা পার্টিশন 400 কেবি করে পার্টিশন হলো, অর্থাৎ প্রতিটা পার্টিশন আমার 400 কেবি করে হলো, এটাও আমার 400 কেবি করে হলো। তাহলে এই যে পার্টিশনসগুলো আমার 400 কেবি পার্টিশনস হলো, তাহলে প্রতিটা পার্টিশনে 400 কেবি করে জায়গা পড়ে আছে আমার কাছে। এবার আমি যথারীতি প্রসেস P1কে আমি পার্টিশন নিয়ে এলাম, যথারীতি প্রসেস P2কে আমি পার্টিশনে আনতে পারছি না কারণ আমার কাছে 500 কেবি আছে, 400 কেবি জায়গা। পার্টিশন P3কে আমি অ্যালোকেট করলাম, নাও সিমিলারলি পার্টিশন P4কে আমি অ্যালোকেট করলাম। তাহলে এই পার্টিশনসগুলোকে যখন আমি অ্যালোকেট করে দিলাম, তাহলে প্রথমে আমি যদি পার্টিশন P1 এর রেসপেক্টে দেখি, তাহলে P1 অলরেডি 400 কেবির মধ্যে 200 কেবি জায়গা নিয়েছে, এখানে আমার 200 কেবি লেফট আউট পড়ে আছে, এখানে আমার 200 কেবি লেফট আউট পড়ে আছে। নাও P2 জায়গা নিতে পারেনি, P3 জায়গা নিয়েছে, এখানে আমার 100 কেবি লেফট আউট পড়ে আছে। নাও P4 400 কেবি জায়গা নিয়েছে, এখানে আমার কোনো লেফট আউট পড়ে নেই। নাও প্রতি কটা পার্টিশনই আমার দখল হয়ে গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত একটা প্রসেস অন্য পার্টিশন ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অ্যালোকেট করতে পারবো না। এই যে 400 কেবি জায়গা ছিল তার মধ্যে 200 কেবি নিল, 200 কেবি নিল আর আমার কাছে পড়ে থাকলো 200 কেবি, এইটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ যখন আমার কোনো একটা পার্টিশনের মধ্যে একটা প্রসেস অ্যালোকেট করার পর অবশিষ্ট যে জায়গাটুকু থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক সিমিলারলি যখন প্রসেস P1 তার কাজ শেষ করে বেরিয়ে গেল তখন আমি প্রসেস P1 এর জায়গায় P5কে অ্যালোকেট করতে পারবো, কিন্তু পারবো না সেটা কি, P2 যেটা সাইজ হচ্ছে 500 কেবি সাইজ, সেই P2টাকে আমি এই পার্টিশনে কোনোদিনই ইনসার্ট করতে পারবো না বা এই পার্টিশনে কোনোদিনই সে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। তাহলে P2 কোনো দিন সিস্টেমে কিন্তু এক্সিকিউশন পাবে না। দ্যাট ইজ আ প্রবলেম। তার জন্য আমাদের কাছে যে সিস্টেমটা আমরা নিয়ে এলাম দ্যাট ইজ কল ফিক্সড ভ্যারিয়েবল সাইজ পার্টিশন। এই ভ্যারিয়েবল সাইজ পার্টিশনে কি হলো যে আমি ডিফারেন্ট পার্টিশন করলাম, অর্থাৎ আমি এখানে আবার ধরে নিলাম আমার কাছে প্রসেস P1 যার সাইজ হচ্ছে 200 কেবি, আমার কাছে প্রসেস P2 যার সাইজ হচ্ছে 300 কেবি, আমার কাছে প্রসেস P3 যার সাইজ হচ্ছে 500 কেবি, আমার কাছে প্রসেস P6 যার সাইজ হচ্ছে গিয়ে 650 কেবি, আমার কাছে প্রসেস P5 যার সাইজ হচ্ছে 250 কেবি অ্যান্ড P4 যার সাইজ হচ্ছে ধরে নিলাম 400 কেবি। এখন আমার কাছে সে যে মেমোরিটা আছে এই মেমোরিটা, আমার কাছে যে মেমোরিটা আছে এই মেমোরিটার সে সাইজ হচ্ছে, এখানে ওএস আছে, ওএস থাকা মানে এই মেমোরিটাকে পার্টিশন করেছে। এবার এই মেমোরিটাকে আমরা ভ্যারিয়েবল সাইজ পার্টিশন করেছি।
ভ্যারিয়েবল সাইজ পার্টিশন মানে কিছু বড় আছে কিছু ছোট আছে, কারণ ফিক্স থাকলে কি হচ্ছিল যে কোনো না কোনো প্রসেস সে জায়গায় পাচ্ছিল না। এখন ভ্যারিয়েবল সাইজ পার্টিশনে আমার কোনোটা সাইজ হচ্ছে ধরলাম 300 কেবি, এটা হচ্ছে সে সাপোজ আমি ধরলাম 700 কেবি, এটা হচ্ছে সে সাপোজ ধরে নিলাম আমার 900 কেবি, এটা হচ্ছে সে সাপোজ ধরে নিলাম আমার 500 কেবি, আর এটা হচ্ছে আমার ধরে নিলাম এটা 200, আর এটা হচ্ছে গিয়ে আমার সে ধরে নিলাম 600 কেবি। তাহলে এই স্পেসগুলো আমার কাছে আছে, বিভিন্ন ধরনের সাইজের স্পেস আছে। এইবার যখন আমার কাছে বিভিন্ন ধরনের সাইজের স্পেস আছে তখন আমি এই প্রসেসগুলোকে এর মধ্যে কিন্তু অ্যালোকেট করতে পারি। এখন অ্যালোকেট করতে গেলে আমার যেটা প্রাইমারিলি মাথায় আসবে, যখন আমরা কোনো জামা কাপড় কেনার জন্য দোকানে যাই, যদি দোকানে এমন থাকে যে হোলসেলে এক জামা কাপড় পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফ্রি সাইজ, সবাই এক জামা কাপড় কিনছে, তাহলে সেখানে তোমার কাছে কোনো চয়েস থাকে না। তাহলে তুমি কি করো, সবাই যেটা নিচ্ছে সেটাই তুমি নিচ্ছ। হয়তো তোমার বড় হবে, কারোর হয়তো টাইট হবে, কিন্তু একই সাইজের জামা অ্যাভেলেবেল আছে, তখন তুমি সেই জামাটাই নিচ্ছ। কিন্তু দোকানে যখন যাও তুমি, তখন যখন অনেক ধরনের সাইজ অ্যাভেলেবেল থাকে, তখন এক একজন মানুষ এক এক ধরনের জামা কেনে। যখন একটা ছোট বাচ্চাকে বাবা মা জামা কিনতে নিয়ে যায়, সবসময় সে ভাবে একটু বড় জামা কিনি, একটু তো বড় হবে, তাহলে ও বেড়ে যাবে, তাহলে জামাটা থাকবে, তখন সে ওভার সাইজ জামা কেনে। আবার যখন অনেকে যায়, তখন সে তার নিজের একদম ফিটিংসের জামা কেনে। আবার অনেকে এই যে জামা কিনছে, এই যে সবচেয়ে বড় জামাটা কিনলো, অর্থাৎ যে জামাটা আমার ফিটিংস হবে একদম, আমি সেই জামাটাও কিনতে পারি, আমি সবচেয়ে বড় জামাটাও কিনতে পারি, এবং আমি হাতের কাছে আবার আমি এমন একটু উদাস লোক হতে পারি যে আমি গেলাম, ঠিক আছে আমার বড় হবে, মোটামুটি হলেই হবে, একটা জামা কিনি। এই হলেই হবে আবার একটা জামা আছে, এরকম ধরনেরও জামা আমরা কিনি। তার জন্য যখনই ডিফারেন্ট সাইজ অ্যাভেলেবেল থাকছে, তখনই চয়েসের একটা ব্যাপার থাকছে। তাই জন্য তিনটে চয়েস খুব ইম্পর্টেন্ট। একটাকে বলা হয় ফার্স্ট ফিট, সেই ভোলা ভালা মানুষটা যে হাতের কাছে যে জামাটা পাচ্ছে সেই জামাটাই কিনছে। একটা হচ্ছে ওয়ার্স্ট ফিট, অর্থাৎ সেই ছোট বাচ্চাটার জন্য একটা বিশাল বড় সাইজের জামা কিনে দেওয়া হলো যাতে সে আগামী 5 বছর পরতে পারে। আর একটা হলো বেস্ট ফিট, অর্থাৎ আমি আমার একদম সাইজের জামা কিনলাম যাতে কোনো জিনিস নষ্ট হলো না। তাহলে এই যে ফিট, ফার্স্ট ফিট অ্যান্ড বেস্ট ফিট, ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট আর বেস্ট ফিট, এই তিনটের ওপর বেস করে কিন্তু আমরা এখানে প্রসেসগুলোকে অ্যালোকেশন করব। তাহলে যদি আমি দেখি যে প্রসেস P1, সাপোজ বেস্ট ফিটই যদি আমি ধরি, ফার্স্ট ফিট কি, আমি যে অ্যাডিকুয়েট জায়গাটা পাবো সেখানেই অ্যালোকেট করে দেবো। ওয়ার্স্ট ফিট কি, সবচেয়ে বড় মেমোরিটা আমি আগে ধরবো, সে P1, আমি যদি P1কে রাখতে চাই, তাহলে যদি সেটা ওয়ার্স্ট ফিট হয়, সবচেয়ে বড় মেমোরিকে 900, তাহলে আমি 900কেই অ্যালোকেট করব, অর্থাৎ সবচেয়ে বড় জামাটা আমি কিনবো, এরকম ব্যাপার। কিন্তু বেস্ট ফিট হচ্ছে যে আমার প্রয়োজনীয় যে জায়গাটা, যাতে আমার ওয়েস্টেজ কম হবে, অর্থাৎ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম হবে, বেস্ট সুটেবল ফর মি, সেই জায়গাটায় আমি অকুপাই করব। সে সাপোজ আমি যদি P1কে অকুপাই করি, তাহলে আমার বেস্ট জায়গা কোনটা, যে 200কে 200 জায়গায় দিয়ে দিলাম, তাহলে আমার কোনো স্পেস ওয়েস্টেজ হলো না। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড বেস্ট ফিট। ওকে, নাও P2কে আমি কোথায় দিতে পারি, সে P2কে আমি 300 জায়গায় দিয়ে দিলাম, দ্যাট ইজ আমার কোনো জায়গা ওয়েস্টেড হলো না, রাইট। সে P3কে আমি কোন জায়গায় দিয়ে দিলাম, P3কে আমি 500 জায়গায় দিয়ে দিলাম, আমার কোনো জায়গা ওয়েস্টেড হলো না, এখন অবধি আমার কোনো জায়গা ওয়েস্টেড নেই। নাও এবার চলে আসছে P6, তাহলে P6কে আমি কোথায় দেবো, P6 এর দরকার হচ্ছে 650, তাহলে P6কে আমি দিতে পারি হচ্ছে কোথায়, P6কে আমি দিতে পারি হচ্ছে বেস্ট জায়গা, 900ও দিতে পারি, 700তেও দিতে পারি, এই দুটোর মধ্যে কোনটায় দেবো, যদি বেস্ট ফিট হয় তাহলে আমি অবশ্যই আমি একে দেবো হচ্ছে P6। তাহলে এইখানে আমার কিন্তু 50 কেবি জায়গা নষ্ট হলো। নাও এবার পড়ে থাকলো যে আমার কাছে যে P6 হয়ে গেল, দেন আমার কাছে পড়ে আছে P2 250, তাহলে 900 আর 600-র মধ্যে আমি P2কে কোথায় দেবো, P2কে অবশ্যই আমি এখানে দেবো 600-তে, তার কারণ 250 আছে, 250-এ 900-তে দিলে অনেকটা জায়গা নষ্ট হবে, তাই আমি একে এখানে দেবো, তাহলে এখানে 350 পড়ে থাকবে।
সিমিলারলি লাস্ট পড়ে আছে P4, তাহলে P4 কে আমি কোথায় দেবো? P4 কে আমি দেবো হচ্ছে এখানে, তাহলে এখানে আমার 500 পড়ে থাকবে, 500 পড়ে থাকবে। সে ধরে নিলাম আমার কাছে আরও একটা প্রসেস আছে, সে P7, যার এক্সিকিউশনের জন্য লাগছে আমার 350 স্পেস। ওকে, এখন ঘটনা হচ্ছে আমি যদি দেখি তাহলে সে অর্থে আমার এই P6 এখানে আমার কাছে কত জায়গা পড়ে আছে? 50 জায়গা পড়ে আছে। এখানে আমার কাছে কত জায়গা পড়ে আছে? 500 জায়গা পড়ে আছে। আর যদি আমি দেখি এখানে আমার কাছে কত জায়গা পড়ে আছে? 350 জায়গা পড়ে আছে। এইগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এই যে ফ্র্যাগমেন্টেড মেমোরিগুলো, দেখো যদি আমি কুড়িয়ে বাড়িয়ে দেখি যে আমার কাছে যে জায়গাটা এখনো অবশিষ্ট পড়ে আছে, সেই জায়গায় আমি P7কে আরামে এক্সিকিউট করে দিতে পারি, কারণ P7 তো আমি এখানে কোথাও ঢোকাবার এখন জায়গাই নেই। কিন্তু P7-এর যে 350 জবটা পড়ে আছে, তাহলে আমার কাছে এখানে 350 এখানেই অ্যালোকেট করে দিতে পারি, 500 এখানেই অ্যালোকেট করে দিতে পারি। সে সাপোজ আমার যদি এটা 350 না থেকে যদি আমার কাছে এটা কোনো কারণে 650ও থাকে, 650, তাহলেও আমার কাছে অ্যাডিকুয়েট স্পেস আছে। অর্থাৎ এই যে জায়গাটা আমার কাছে আছে, যে এই পার্টিশনে ফ্র্যাগমেন্টেড স্পেসগুলোকে যদি শাফলিং রিশাফলিং করে আমরা যদি এক জায়গাতে নিয়ে আসতে পারি, তাহলে আমার কাছে এরকম আর একটা স্পেস ক্রিয়েট হবে যেখানে আমি 50 আর 350 400 মানে 900 কেবি একটা জায়গা আমার কাছে তৈরি হবে, যেখানে আমি এই 650কে অ্যাডিকুয়েটলি ঢুকিয়ে দিতে পারি। এবং এইখানে যে এক্সট্রা অংশটা পড়ে থাকলো, ফাইনালি আর একটা পার্টিশন লেফট আউট থেকে গেল। যদি টোটাল সিস্টেমটার মধ্যে কোনো পার্টিশনই লেফট আউট থেকে যায় তাকে বলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, আর যদি কিছু পার্টিশনের মধ্যে কিছু জায়গা পড়ে থাকে তাহলে তাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে সেক্ষেত্রে এই যে আমি এই ফাঁকা জায়গাগুলোকে, অর্থাৎ অ্যালোকেটেড প্রসেসগুলোকে এক জায়গায় নিয়ে গেলাম, ফাঁকা জিনিসগুলোকে আরেক জায়গায় নিয়ে চলে এলাম, নিয়ে একসাথে ক্লাব করলাম, করে আরেকটা পার্টিশন তৈরি করলাম, সেই পার্টিশনের মধ্যে আমি কিন্তু নতুন প্রসেসকে অ্যালোকেট করতে পারছি। এই যে সাফলিং রিসাফলিং করে এক জায়গায় নিয়ে এসে ক্লাব করা, এটাকে বলা হয় কম্প্যাকশন। এই কম্প্যাকশন হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য প্রসেস, যে কম্প্যাকশনের মধ্যে কিন্তু আমরা কম্প্যাকশনের থ্রু দিয়ে কিন্তু আমরা মেমোরিগুলোকে শাফলিং রিশাফলিং করতে পারি। এইটাই আমাদের ডিসকাশনের বিষয়বস্তু ছিল, দ্যাট ইজ ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট অ্যান্ড বেস্ট ফিট। ফার্স্ট ফিট কি বলছে? ফার্স্ট ফিট বলছে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট আ বিগ এনাফ, অর্থাৎ সবচেয়ে বড় জায়গাটাই আমি অ্যালোকেট করব। বেস্ট কি বলছে? অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, অর্থাৎ আমি আমার সবচেয়ে কম স্পেস যেটা নষ্ট হবে সেটা অ্যালোকেট করব। ওয়ার্স্ট ফিট কি বলছে? অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল, সবচেয়ে বড় জায়গাটাই আমি অ্যালোকেট করব। দ্যাট ইজ কল্ড ফার্স্ট ফিট, বেস্ট ফিট অ্যান্ড ওয়ার্স্ট ফিট। তাহলে এখানে অলরেডি আমরা কম্প্যাকশন নিয়ে ডিসকাস করেছি। নাও এই যে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, এই ফ্র্যাগমেন্টেশনকে ওভারকাম করার জন্য আমরা যে টেকনিক ফলো করি, সেই টেকনিক হচ্ছে গিয়ে পেজিং। অর্থাৎ আমরা যদি দেখি যে পেজ, এই যে মেমোরির একটা যে আমি অকুপাই করছি, তাতে একটা আমি প্রসেস যখন দিচ্ছি, অবশ্যই মেমোরিটা বড় থাকছে, প্রসেসটা ছোট থাকছে, ফলে জায়গাটা আমার নষ্ট হচ্ছে। তাহলে আমি যদি এমন করতে পারি যে আমি ততটুকুই মেমোরি অ্যালোকেট করব যতটুকু আমার প্রসেস আছে, তাহলে সেক্ষেত্রে আমার জায়গা ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেটাকেই বলছে পেজিং। খুব সিম্পল, আমরা টোটাল প্রোগ্রামটাকে, আমার কাছে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে আমরা ছোট ছোট ভাগে স্প্লিট করে নিই, ছোট ছোট ভাগে স্প্লিট করে নিই। এটা একটা স্প্লিট, এটা একটা স্প্লিট, এটা একটা স্প্লিট। এই ছোট ছোট স্প্লিটগুলোকে বলা হয় প্রসেস অর পেজেস, এগুলোকে বলছে পেজেস। অর্থাৎ সে ধরে নিলাম এর সাইজ হচ্ছে 2 KB, তাহলে এটা হচ্ছে একটা পেজ। ঠিক সিমিলারলি সেম সাইজের মেন মেমোরি অর্থাৎ র্যামকে আমরা পার্টিশন করি কত? 2 KB করে। অর্থাৎ এই যে পেজ সাইজ অ্যান্ড একে বলছে এক একটা ফ্রেম। অর্থাৎ র্যামকে যখন আমি পার্টিশন করছি তখন তাকে বলছে ফ্রেম, আর লজিক্যাল অ্যাড্রেস স্পেসে যে প্রোগ্রামটা আছে তাকে যখন আমি ভাগ করছি তাকে বলছে পেজ। দ্য পেজ সাইজ ইকুয়ালস টু ফ্রেম সাইজ, অ্যান্ড এই পেজগুলোকে ফ্রেমে ম্যাপ করার প্রসিডিওরটাকেই বলা হয় পেজিং। পেজিংয়ের মধ্যে কি হচ্ছে?
তাহলে একই সাইজের জায়গায় যখন আমি একই প্রসেসকে ঢোকাচ্ছি তাহলে আমার স্পেস ওয়েস্টেজ কিন্তু হচ্ছে না। তাহলে পেজেস থাকছে পেজ নাম্বার আর থাকছে ফ্রেম নাম্বার। আমার এখানে যখন আমি যে পেজ 1টাকে আমি সে ফ্রেম 3তে ম্যাপ করব, তাহলে এখানে গিয়ে আমি ফ্রেম 3কে সার্চ করব, ফ্রেম 3-র সাথে এখানে কতটা কোন অ্যাড্রেসে ফ্রেম 3টা আছে সেই ডিসপ্লেসমেন্টটা যোগ হয়, সেই ডিসপ্লেসমেন্টটা যোগ হয়ে আমার পেজটা এইখানে ম্যাপ হয়, এতে কোনো ওয়েস্টেজ হয় না। দ্যাট ইজ হোয়াট ইজ কল পেজিং। পেজিংয়ের সাথে আমার আরও একটা কনসেপ্ট চলে আসে যাকে বলা হয় সেগমেন্টেশন। সেগমেন্টেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমি গোটা প্রোগ্রামটাকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করি। আমাদের মেমোরির মধ্যে অনেকগুলো সেগমেন্ট থাকে, যেমন স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, অর্থাৎ ডেটাগুলোকে ডেটা সেগমেন্ট, ডেটাকে অর্গানাইজ করার জন্য ডেটা সেগমেন্ট, কোডকে অর্গানাইজ করার জন্য কোড সেগমেন্ট, স্ট্যাককে অর্গানাইজ করার জন্য স্ট্যাক সেগমেন্ট। এই সেগমেন্ট ছোট ছোট সেগমেন্টে ভাগ করি, ছোট ছোট সেগমেন্টে ভাগ করলে কি হয়, আমার ম্যাপিং করতে সুবিধা হয়। অর্থাৎ সেগমেন্ট হচ্ছে যে প্রোগ্রামটাকে যখন আমরা একটা ছোট ছোট স্পেসে ভাগ করি তখন সেগুলোকে এক একটা বলছে সেগমেন্ট। সে অর্থাৎ দেখতে গেলে যদি আমি দেখি যে আমার কাছে একটা কোড সেগমেন্ট আছে, কোড সেগমেন্ট, আমার কাছে আমার স্ট্যাক সেগমেন্ট আছে, স্ট্যাক আলাদা জায়গায় থাকে, আমার কাছে এক্সট্রা সেগমেন্ট আছে, এক্সট্রা সেগমেন্ট আছে, ডিফারেন্ট কাইন্ড অফ সেগমেন্টস আছে। এই সেগমেন্টে ভাগ করি আমরা সাধারণত কি করি, প্রথমে সেগমেন্ট তৈরি করি, তার মধ্যে পেজ তৈরি করি, অ্যান্ড এই টোটাল জিনিসটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেগমেন্ট তৈরি করে আর পেজিং অ্যান্ড সেগমেন্টেশন। তো পেজিং অ্যান্ড সেগমেন্টেশনের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সেস আর দেয়ার। দ্য ভেরি ডিফারেন্সেস আর, সেগমেন্টেশন মানে হচ্ছে যে প্রোগ্রামটা থাকছে সেই প্রোগ্রামটাকে ডিভাইড করছি আমরা ভ্যারিয়েবল সাইজ সেগমেন্টে, অর্থাৎ ডেটা, প্রোগ্রামের ডেটাগুলোকে কোথায় রাখবো, প্রোগ্রামের কোডগুলোকে কোথায় রাখবো। আর প্রোগ্রামের ক্ষেত্রে আমি যে টোটাল প্রোগ্রামটা থাকছে তাকে কিছু ফিক্স সাইজ অফ পেজে আমি ব্রেক করছি। দ্যাট ইজ পেজেসের ক্ষেত্রে কিন্তু ফিক্স সাইজ থাকছে, বাট সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবল সাইজ থাকছে। সাডেনলি সেগমেন্ট কিন্তু একই সাইজের হবে এরকম কোনো মানে নেই। তাহলে এখানে ইউজার আর কম্পাইলার ইজ রেসপন্সিবল ফর ডিভাইডিং দ্য প্রোগ্রাম ইন্টু সেগমেন্ট। তাহলে এক্ষেত্রে কিন্তু ইউজার অথবা ইউজার কোথায় কোড রাখবে, ইউজার কোথায় ডেটা রাখবে, এটা ডিপেন্ড করে থাকে ইউজার বা কম্পাইলারের ওপরে। কমপ্লিটলি সেগমেন্ট কি হবে সেটা ডিপেন্ড করে থাকে কম্পাইলারের ওপরে, কিন্তু পেজ কি হবে সেটা ডিপেন্ড করে থাকে অপারেটিং সিস্টেমের ওপরে, কারণ অপারেটিং সিস্টেমে পেজগুলোকে ভাঙে। সেগমেন্টেশন একটা স্লোয়ার থিংস, পেজিং অপারেটিং সিস্টেম পারফর্ম করে এবং অনেক ফাস্টার। সেগমেন্টেশন কিন্তু ইউজার দেখতে পায়। আমি যদি চাই যে আমি কোথায় কি রাখবো, কোথায় কি অর্গানাইজ করে রাখবো, তাই জন্য ইট ইজ ভিজিবল টু ইউজার, ওকে। বাট পেজ কিন্তু, পেজিং জিনিসটা কিন্তু অপারেটিং সিস্টেমই একমাত্র জানে, আর কেউ দেখতে পায় না। সেগমেন্টেশন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনকে অ্যাভয়েড করতে সাহায্য করে, কারণ আমি জানি আমি সেগমেন্টটা কতটা তৈরি করব তাতে আমার সেই জায়গায় হবে। পেজিংও কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে কিছু কিছু সময় প্রবলেমে পড়ে, যেটাকে বলা হয় পেজ ব্রেক, যেটাকে বলা হয় পেজ ব্রেক, ওকে। তো সেগমেন্টেশন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে সাফার করে, কিন্তু পেজিংয়ের ক্ষেত্রে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার কোনো জায়গাই নেই, কারণ ফ্রেমসগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট হচ্ছে, যখন যে ফ্রেমস লাগছে তাকে দিচ্ছে। প্রসেসর ইউজ করছে পেজ নাম্বার অ্যান্ড অফসেট অ্যান্ড অ্যাবসলিউট অ্যাড্রেস। এখানে খালি কিন্তু প্রসেসর ক্যালকুলেট করে নিচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেসটা ফ্রম দ্য বেস অ্যাড্রেস। তো সেক্ষেত্রে পেজিং অ্যান্ড সেগমেন্টেশন এদের ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই পেজিং অ্যান্ড সেগমেন্টেশনের সাথে রিলেটেড যে জিনিসটা, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ভার্চুয়াল মেমোরি। হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যে টেকনিকটার মধ্যে দিয়ে আমরা এই মেমোরিকে ম্যানেজ করি। কেন ম্যানেজ করতে হয়? তার কারণ হচ্ছে এই যে মেমোরি, এটা একটা অল্প স্পেস, কিন্তু পেজেস আর লট মানে অনেকটা জায়গা নিয়ে আছে। একটা হার্ড ডিস্কের সাইজ যদি তুমি দেখো যে 1 GB 2 GB 1 TB 2 TB 3 TB, সেখানে দাঁড়িয়ে একটা র্যাম মাত্র 8 GB, তাহলে মেন মেমোরির জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ছোট। সেই জায়গা থেকে ভার্চুয়াল মেমোরি মানে এমনি নর্মাল জায়গাটা, অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস স্পেসে পেজেস জায়গাটা অনেক বড়। তার জন্য আমাকে মেন মেমোরিকে রিইউজ করতে হয়, অর্থাৎ একজন কাজ করে শেষ করে গেলে সেই জায়গাটা আবার ব্যবহার করতে হয়। কিন্তু যেহেতু অনেকগুলো পেজেস আসছে,
তখন সেই পেজেসগুলো একজন একটা পেজ কাজ করলে তখন অপর পেজ কিন্তু একটা রিপ্লেসমেন্ট চায়। তার মানে একটা পেজ যখন কাজ করছে সে মেমোরিতে আছে, তাহলে অপর পেজ আসবে যখন তখন সেটাকে রিপ্লেস করবে। আর এই রিপ্লেসমেন্টটাকে অর্গানাইজ করার জন্য আমার দরকার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য টেকনিক অফ ভার্চুয়াল মেমোরি। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম সাধারণত 3 ধরনের হয়: ফিফো, এলআরইউ অ্যান্ড অপটিমাল। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এখানে এগুলো আমার কাছে আছে পেজ সিকোয়েন্স নাম্বার। এই যে 7, 0, 1 এগুলো লেখা আছে, এদেরকে বলা হয় পেজ সিকোয়েন্স নাম্বার। দিস ইজ কল্ড পেজ সিকোয়েন্স নাম্বার। এই পেজ সিকোয়েন্স নাম্বারে আমরা করব ফার্স্ট ইন, যে আগে আসবে, ফার্স্ট আউট, সে আগে বেরোবে। অর্থাৎ ফ্রেম আছে আমার কাছে 3টে, এখানে ফ্রেম হচ্ছে আমার কাছে 3টে, 1, 2, 3 ফ্রেমস আর দেয়ার। নাও কি বলছে, প্রথমে 7 অ্যালোকেট হলো, 0 অ্যালোকেট হলো, 1 অ্যালোকেট হলো, 3জন 3টে ফ্রেমে অ্যালোকেশন পেয়ে গেছে। এবার 2 কোথায় অ্যালোকেট হবে? তাহলে 2কে অ্যালোকেট করার জন্য যে আগে ইন হয়েছে তাকে আউট করতে হবে। তাহলে কে আগে ইন হয়েছে? 7 আগে ইন হয়েছে, তাই 7 আউট হয়ে এখানে ঢুকলো 2। নাও অর্থাৎ 7 রিপ্লেসড বাই 2। এইবার 0, তাহলে 0 তো অলরেডি আমার এখানে আছে, তাই 0টাকে আমার আর নেওয়ার দরকার নেই। নাও 3 যখন কে রিপ্লেস হবে, অর্থাৎ এখানে কে ঢুকেছে? 0 পরে ঢুকেছে, মানে স্টিক জাস্ট একদম আগে ঢুকেছে কে? 0, তারপরে মানে কার পরে? 7 এর পরেই 0 ঢুকেছে, তাহলে কে রিপ্লেস হবে? 0, অ্যান্ড ইট ইজ রিপ্লেসড বাই 3। সিমিলারলি তারপরে রিপ্লেস হবে 0। এইভাবে যে আগে ঢুকেছে সে আগে রিপ্লেস হবে। এখানে 2, 3, 0-র মধ্যে কে আগে ঢুকেছে? 2 আগে ঢুকেছে, তাহলে পরের বার কে রিপ্লেস হবে? 4। এইবারে 2, 4, 3, 0-র মধ্যে কে আগে ঢুকেছে? 3 আগে ঢুকেছে, তাই রিপ্লেস হবে 4। 2 দিয়ে 3টা রিপ্লেস হবে। নাও এখানে 4, 2, 0-র মধ্যে কে আগে ঢুকেছে? 0 আগে ঢুকেছে, তাই রিপ্লেস হবে 3। এরমভাবে রিপ্লেস হতে হতে যাচ্ছে। এবং রিপ্লেস হতে কতবার রিপ্লেসমেন্ট হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। নাও তখন আমরা বলবো যে পেজ ফল্ট ইজ ইকুয়ালস টু 15। তাহলে পেজ ফল্ট যখন 15 হয়ে গেল, তখন এইটা হয়ে গেল আমার ফার্স্ট ইন ফার্স্ট আউটের পেজ ফল্ট ইকুয়ালস টু 15। এখন তার মানে যত আমি ফ্রেম সংখ্যা এখানে বাড়াবো তত কিন্তু আমার পেজ ফল্ট কমতে থাকবে। আর যত আমি ফ্রেম সংখ্যা কমাবো, যদি আমি একটা করে নিয়ে কাজ করতাম, একটা করে ফ্রেম নিয়ে কাজ করতাম, তাহলে প্রত্যেকবারই রিপ্লেস হতো। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। অর্থাৎ তখন কিন্তু যদি একটা ফ্রেম থাকতো তখন পেজ ফল্ট হতো 20। অর্থাৎ ফ্রেম যদি আমার কাছে, সে আমি বললাম ফ্রেম আমার কাছে আর পেজ ফল্ট, এদের সম্পর্কটা কীরকম? ফ্রেম আর পেজ ফল্ট, ফ্রেম যদি একটা থাকতো তাহলে আমার 20 বার রিপ্লেস হতো। ফ্রেম 3টে আছে বলে আমার 15 বার রিপ্লেস হয়েছে, তাহলে এখানে ফ্রেম বেড়েছে, তাই জন্য পেজ ফল্ট কমেছে। তাই জন্য আমরা বলতে পারি যে নাম্বার অফ ফ্রেমস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ পেজ ফল্ট। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, যেই ব্যতিক্রমটার নাম হচ্ছে বেলাডি অ্যানোমালি। সেটাই কি হয়? যদি আমি ধরি যে আমার কাছে সে সাপোজ স্ট্রিং আছে 1, 2, 3, 4, 1, 2, 2, 5, 1, 2, 3, 4, 5। নাও আমি যদি 3টে ফ্রেম নিয়ে এখানে কাজ করি, তাহলে 3টে ফ্রেম প্রত্যেক জায়গায় 1 ঢুকলো, তারপরে ঢুকলো 2, 1, 2, তারপরে ঢুকলো 3, পেলাম 1, 2, 3। এইবার 4 আসবে, তাহলে যে আগে এসছে সে আগে রিপ্লেস হবে। কে আগে এসছে? 1, তাই 1 রিপ্লেস হয়ে 4 ঢুকলো, 4, 2, 3। নাও এইবার কে রিপ্লেস হবে? 4, 2, 3-র মধ্যে 2 রিপ্লেস হবে, কারণ 2 আগে এসছে, 4, 1, 3। নাও এবার কে রিপ্লেস হবে? এইবার রিপ্লেস হবে হচ্ছে 4, 1, 2।
নাও এখন সিস্টেমের মধ্যে 2 অলরেডি আছে, তাহলে 2 রিপ্লেস হবে না। তাহলে 4 1 2 এর মধ্যে সবার আগে কে এসছে? 5, তাহলে এই 4, তাহলে 4 রিপ্লেস হয়ে হলো 5 1 2। এখন আমার সিস্টেমের মধ্যে 1 আছে, 2 আছে, তাই জন্য আমার এইবার রিপ্লেস হবে হচ্ছে গিয়ে 5 3 2। এখন আমার সিস্টেমের মধ্যে অলরেডি আমার কাছে 5 3 হয়ে গেছে, তাহলে আমার কাছে পড়ে থাকবে 5 3 4। নাও আমি যদি এখানে দেখতে পাই তাহলে আমার পেজ ফল্ট 3টে ফ্রেম, আমার এখানে ফ্রেম কত? ফ্রেম হচ্ছে 3টে। তাহলে পেজ ফল্ট কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমি বলতে পারি যে আমার পেজ ফল্ট হলো কটা? 9টা, রাইট? নাও এবার আমি 4টে ফ্রেম নিয়ে যদি কাজ করি, তাহলে 4টে ফ্রেমে আমার কাছে এলো 1, আমার কাছে 4টে ফ্রেমের ক্ষেত্রে আমার কাছে এলো 1, অ্যান্ড দেন আমি বাকিগুলো ফাঁকা পড়ে থাকলো। তারপর কে আসবে? 1 ছিল, 2 আসবে। তারপর কে আসবে? 1 ছিল, 2 ছিল, 3 আসবে। তারপর কে আসবে? 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 আসবে। নাও এখন সিস্টেমের মধ্যে 1 আছে, 2 আছে, তাই জন্য 1 হিট করলো, 2 হিট করলো, আমরা সোজা চলে গেলাম 5-এ। সিস্টেমে সবার আগে এসেছিল 1, 1 বেরোলো, 4 5 2 3 4। এখন সিস্টেমে কে আছে? 5 2 3 4। নাও এইবার আমার নেক্সট হলো 5 1 3 4, 2 রিপ্লেস হলো। নেক্সট হলো 5 1, নেক্সট হলো 5 1 2 4, নেক্সট হলো 5 1 5 1 2 3। নাও নেক্সট হলো 4 1 2 3। নাও নেক্সট হলো 4 5 2 3। তাহলে আমার কটা পেজ ফল্ট হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে পেজ ফল্ট কত হলো? পেজ ফল্ট হলো 10। তাহলে যখন আমার কাছে ফ্রেম সংখ্যা 4, তখন পেজ ফল্ট বেড়ে গেল। আর যখন আমার কাছে ছিল ফ্রেম সংখ্যা 3 তখন 9, যখন আমার কাছে ফ্রেম সংখ্যা 4 তখন 10। অর্থাৎ আমার যে ধারণাটা ছিল যে পেজ ফল্ট ফ্রেম বাড়লে পেজ ফল্ট কমবে, ধারণা না, এটা সত্যি যে ফ্রেম বাড়লে পেজ ফল্ট কমবে, কিন্তু এক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম দেখতে পেলাম। এই ব্যতিক্রমটাকেই বলা হয় অ্যানোমালি। তার আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে যদি আমার কাছে 1টা থাকতো তাহলে 12টা। নাও আমাদের কাছে যখন এখানে ফ্রেম সংখ্যা যদি দেখি, ফ্রেম সংখ্যা যখন 3 ছিল তখন আমার কাছে এই ভ্যালুটা, অর্থাৎ এটা কি? দিস ইজ 9, ওকে। আর যখন ফ্রেম সংখ্যা 4 হলো তখন আমার কাছে কি হয়ে গেল? দিস ইজ 10। অর্থাৎ দিস ইজ অ্যান অ্যানোমালি, ব্যতিক্রম, সেটাকেই বলা হচ্ছে বেলাডি অ্যানোমালি। নাও এছাড়াও আমাদের কাছে যে অ্যালগরিদমসগুলো ছিল, অর্থাৎ লিস্ট রিসেন্টলি ইউজ, এটা মানে লিস্ট রিসেন্টলি ইউজ কথাটার মানে হচ্ছে দ্য পেজ হ্যাজ নট বিন ইউজ ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম। নাও রেফারেন্স টিমে যে পেজটা অনেকক্ষণ ধরে ব্যবহৃত হয়নি, আমি সেই পেজটাকেই রিপ্লেস করব, অন্য পেজকে রিপ্লেস করব না। তাহলে এখানে যদি আমি দেখি তো প্রথমে 7 ঢুকলো, তারপর 0 ঢুকলো, তারপর 1 ঢুকলো, তারপর রিপ্লেস করলাম 2 0। এইখানে কিন্তু আমার 0টা ব্যবহৃত হলো। নাও দিস টাইম 0 ব্যবহৃত হলো। আগের বার ফিফোতে কি এসেছিল? 0 আগে ঢুকেছিল, কিন্তু এখন 0 কিন্তু কারেন্টলি ব্যবহৃত হলো। যে অনেকক্ষণ ব্যবহৃত হয়নি তাকেই রিপ্লেস করব। তাহলে এখানে আমি 2 0 1 এর মধ্যে কাকে রিপ্লেস করব? যে অনেকক্ষণ ব্যবহৃত হয়নি। অর্থাৎ আমি তখন এই ব্যাকটা দেখব। তাহলে এখানে 0 আছে, এখানে 1 আছে, জাস্ট এর আগে কারা আছে দেখব। এর আগে 0 আছে, 1 2 আছে, 1 আছে, তাহলে দূরে কে আছে? দূরে আছে 1, তাহলে কে অনেকক্ষণ ব্যবহৃত হয়নি? 1 ব্যবহৃত হয়নি, তাই 1 এর জায়গায় 3 বসলো। আবার বলছি, রিপিট। নাও 3 রিপ্লেস করবে কাকে? আমি জাস্ট এই পেছন দিকটা দেখব, 3 এর আগে যারা ব্যবহৃত হয়েছে জাস্ট এই যেটুকু জায়গা দেখব, এখানে দেখার দরকার নেই। এখানে দেখব যে অনেকক্ষণ ব্যবহৃত হয়নি, কে? 1 ব্যবহৃত হয়নি, তাই 1 কে রিপ্লেস করে দেবো। নাও আবার এখানে 2 0 3 এর মধ্যে আমি কাকে রিপ্লেস করব? যদি আমি দেখি যে 0 আছে, 3 আছে,
এখানে দূরে কে আছে, 2 অনেক দূরে আছে, এখানে 0 3 আছে, 2 কোথায় অনেক দূরে আছে, তাই 2 কে রিপ্লেস করে দিলাম। সো ইট উইল বি লাইক দ্যাট। তাহলে এখানে আমার পেজ ফল্ট হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। নাও ওই একই সিকোয়েন্সে ফিফোতে পেজ ফল্ট ছিল 15টা আর এখানে পেজ ফল্ট হলো 12টা। নাও another method is there is called optimal. It's the best method. আমরা ফিউচার দেখতে পাবো, অর্থাৎ ফিউচারে কাকে রিপ্লেস করব আর কাকে রিপ্লেস করব না সেটা আমরা এখান থেকে দেখব। নাও এখানে অপটিমাল মানে ফিউচার, অর্থাৎ দ্য পেজ উইল নট বি ইউজ ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম, যে পেজটা অনেকক্ষণ ভবিষ্যতে ব্যবহৃত হবে না আর ব্যবহৃত হবে না তাকে রিপ্লেস করব। অর্থাৎ এখানে আছে 7 আছে, 0 আছে, 1 আছে, এখন কোনো সমস্যা নেই। নাও এখানে আমাকে রিপ্লেস করতে হবে, তাহলে কার মধ্যে রিপ্লেস করব? এবার আমরা আগের বার বাঁ দিক দেখেছিলাম, এবার আমরা ডান দিক দেখব। ডান দিকে দেখে কি দেখব? যা দেখো এখানে 0 কাছাকাছি আছে, 1 এখানে আছে, সবচেয়ে দূরে কে আছে? 7। তাই জন্য আমি 7টাকে এখানে রিপ্লেস করে দেবো আর তাই জন্য চলে আসবে 2। নাও 0 যথারীতি আছে, এবার 3 এর ক্ষেত্রে রিপ্লেস করব 2 0 1 এর মধ্যে কে? দেখো এখানে 2 0 1, 2 এখানে কাছাকাছি আছে, 0 কাছাকাছি আছে, সবচেয়ে দূরে আছে কে? 1। তাই জন্য আমি এখানে 1 কে রিপ্লেস করে 3 করে দিলাম। নাও যখন আমি 4 কে আনবো তখন এখানে আমার 0 আছে, তো 4 যখন আসবে তাহলে 0 কোথায়? 0 এখানে, 2 তো কাছে আছে, 3ও কাছে আছে, 0 দূরে আছে, তাই জন্য 0 কে রিপ্লেস করে দিলাম 4 দিয়ে। নাও এখানে যখন আমার 0 এলো তখন আমি কাকে রিপ্লেস করব? সে আমার এই সিকোয়েন্সের মধ্যেই 4 নেই, 2 আর 3 আছে, তাহলে আমি কাকে রিপ্লেস করব? 4 কে রিপ্লেস করব। সো আই এম ওয়াচিং দ্য ফিউচার। এইভাবে করতে করতে আমি জাস্ট 1 কাকে রিপ্লেস করবে এখানে, এখানে ফাইনালি আর ফিউচারে 3 দেখতে পাচ্ছি না, তাই জন্য এখানে রিপ্লেস করলো, অ্যান্ড ফাইনালি লাস্টে 7 0 1। তাহলে কি হলো? পেজ ফল্ট 1 2 3 4 5 6 7 8 9টা। অর্থাৎ যদি আমি দেখলাম ফিফোতে আমার পেজ ফল্ট দাঁড়ালো 15টা, এলআরইউতে আমার পেজ ফল্ট দাঁড়ালো 12টা, আর অপটিমালে আমার পেজ ফল্ট দাঁড়ালো 9টা। অর্থাৎ আমার সিস্টেমটা আস্তে আস্তে ইভলভ করতে থাকছে, ডেভেলপ করতে থাকছে। এবং মেমরি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা অনেকটাই এসেনশিয়াল অপারেটিং সিস্টেমের কাছে, তার কারণ এই মেমরি ম্যানেজমেন্টের মধ্য দিয়ে কিন্তু অপারেটিং সিস্টেম আমার সম্পূর্ণ প্রসেসের এক্সিকিউশনটাকে কন্ট্রোল করতে পারে। অ্যান্ড আমাদের এই সেমিস্টার 4-এর অপারেটিং সিস্টেমের কিন্তু এন্টায়ার পার্টটা তোমাদের এই ভিডিওর মধ্যে একটা আলোচনা করে থাকলো। তাহলে আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবে এবং এই ভিডিওগুলো থেকে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। ধন্যবাদ।